সালামু আলাইকুম আরাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হবে নবম শ্রেণী জীবন ও জীবিকা প্রথম অধ্যায় আর্থিক ভাবনা, পৃষ্ঠা নাম্বার 28। এখান থেকে আমরা দেখব যে পারিবারিক বিনিয়োগ ব্যবস্থাপনার ধাপ 5 যথাযথভাবে সম্পাদন করে তোমার অনুভূতি ব্যক্ত করো। তাহলে তার উত্তরটা আমরা এভাবে সাজাবো। উত্তর দিয়ে লিখবা তোমরা যে পারিবারিক বিনিয়োগ ব্যবস্থাপনার ধাপ 5 যথাযথভাবে সম্পাদন করে আমার অনুভূতি ব্যক্ত করা হলো। আমরা এর আগে যে তোমার কাজ 5 করছি ছক পূরণ, সেইখান থেকে 1.5 যে ছক পূরণ করছি সেখান থেকে আমাদের কিন্তু এই পারিবারিক যে বিনিয়োগ ব্যবস্থাপনার ধাপ 5 এখান থেকে আমাদের যে অনুভূতি এটা ব্যক্ত করতে হবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর দেবা যে বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা পূর্ব পরিকল্পিত প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে কিনা। অর্থাৎ এখানে বলছে যে যে বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা যে পুরো পরিকল্পিত ছিল সেটা আমাদের প্রত্যাশা পূরণ করছে কিনা আর কি। এরপরে 2 নাম্বার যে অন্য কোনো খাতে বিনিয়োগের মাধ্যমে বর্তমান আয়ের চেয়ে বেশি আয় করার সুযোগ রয়েছে কিনা। মানে বলছে তোমরা যে খাতে বিনিয়োগ করছো এর আগে ওই খাতের চেয়ে যে বর্তমান যে খাতে বিনিয়োগ করতে চাও সেখানে এর থেকে বেশি আয় করার সুযোগ আছে কিনা। এরপরে 3 নাম্বার যে বেশি আয় বা অধিক আয় করার জন্য যে খাত চিন্তা করেছো তার ঝুঁকিমাত্রা বর্তমান বিনিয়োগ ঝুঁকিমাত্রা অপেক্ষায় বেশি। বলছে যে যেই খাতে মানে তুমি বেশি আয় করার জন্য যে খাত চিন্তা ভাবনা করছো তার ঝুঁকি বর্তমান বিনিয়োগের থেকে কিন্তু বেশি হবে, অবশ্যই বেশি হবে। কেননা যেই খাতে প্রত্যাশিত আয় বেশি সে খাতে কিন্তু প্রত্যাশিত ঝুঁকিও বেশি থাকে, অর্থাৎ আয় বেশি হলে তাকে অবশ্যই ঝুঁকিও বেশি নিতে হবে। এরপরে 4 নাম্বার যে আমার পরিবার অতিরিক্ত আয়ের জন্য বাড়তি ঝুঁকি গ্রহণ করতে প্রস্তুত আছে। অর্থাৎ তোমার পরিবার বাড়তি আয়ের জন্য তারা ঝুঁকি নিতে মূলত প্রস্তুতি আছে বা প্রস্তুত আছে। 5 নাম্বার বলছে যে বর্তমান খাত থেকে বিনিয়োগ তুলে নেয়ার ক্ষতি পুষিয়ে নতুন খাতে বিনিয়োগ লাভজনক হবে। এটা তোমরা আশা করি সবাই বুঝতে পারছো। বলছে তোমার পরিবারের বাজেট পরিকল্পনার সময় কোন কোন দিকগুলো বিশেষভাবে নজর রাখো। তাহলে মূলত আজকে এখান থেকে শুরু করব। তাহলে আমরা উত্তর এভাবে সাজাবো যে আমার পরিবারের বাজেট পরিকল্পনার সময় যে যে দিকগুলো বিশেষভাবে নজর রাখি। 1 নম্বরে পারিবারিক স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ কত। 2 নম্বরে পরিবারের বর্তমান সঞ্চয় কত। 3 নম্বর পরিবারের কোনো সম্পদ অব্যবহৃত অবস্থায় রয়েছে কিনা। 4 নম্বর সার্বিক বিবেচনায় পরিবারের বিনিয়োগযোগ্য সম্পদ কত। 5 নম্বর বিনিয়োগযোগ্য অর্থের উপর পরিবারের নির্ভরশীলতা কেমন। 6 পরিবারের বর্তমান আর্থিক দায় দেনা পরিস্থিতি কেমন। 7 পারিবারিক আয়ের কি কি উৎস রয়েছে, কোন কোন উৎস থেকে নিয়মিত আয় হয়। 8 কোন কোন উৎস থেকে মাঝে অর্থপ্রাপ্তি ঘটে, অর্থাৎ কোন কোন উৎস থেকে মাঝে মাঝে অর্থপ্রাপ্তি ঘটে। এটা হবে 8 নাম্বার। তো দেখো এখানে বলছে যে লাস্টের যেটুকু বাকি আছে যে কোন কোন উৎস থেকে মাঝে মাঝে অর্থপ্রাপ্তি ঘটে ইত্যাদি বিষয় ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। তো এখানে দেওয়া আছে দেখো যে ধরে নাও তোমার কোনো আত্মীয় কাপড়ের ব্যবসা করেন, মার্কেটে তার দোকানের ঝুঁকি মোকাবেলার জন্য তুমি তাকে কি কি পরামর্শ দিবে। তাহলে দেখো উত্তর দিয়ে এভাবে সাজাবো যে আমার কোনো আত্মীয় কাপড়ের ব্যবসা করেন, মার্কেটে তার দোকানের ঝুঁকি মোকাবেলার জন্য আমি তাকে যে সকল পরামর্শ দিব। তাহলে 1 নম্বরে দিব যে দোকানে সিসি ক্যামেরা স্থাপন করতে বলবো। 2 ক্রেতার পছন্দ অনুযায়ী কাপড় রাখতে বলবো। 3 অল্প টাকায় দোকান ভাড়া নিতে বলবো। 4 অল্প সংখ্যক কর্মচারী নিয়ে দোকান চালাতে বলবো। 5 লোক সমাগমপূর্ণ স্থানে তাকে দোকান দিতে বলবো, অর্থাৎ যেখানে লোকজনের আনাগোনা বেশি বা চলাফেরা বেশি সেইখানে। 6 নাম্বার বাকিতে পণ্য দেওয়ার জন্য নিরুৎসাহিত করব, অর্থাৎ এখানে বলছে যে বাকিতে পণ্য বিক্রয়ের জন্য আমরা তাকে নিষেধ করব আর কি। 8 নাম্বার বিশ্বস্ত ও সৎ কর্মচারী নিয়োগ দিতে বলবো।
প্রিয় শিক্ষার্থীরা, এই যেগুলা আমরা দেখলাম যে 8টা এখানে আমরা মূলত পরামর্শ দিছি তাকে, আমার আত্মীয় যেই হোক না কেন। এখন মেইন বিষয় হচ্ছে যে যেকোনো ব্যবসার ক্ষেত্রে যখন আমরা শুরু করি তখন আমাদেরও কিন্তু এই বিবেচ্য বিষয়গুলো মনে রাখা দরকার। সবাই এটা আমরা স্বাভাবিকভাবেই নেব। এগুলো মুখস্থ করার মতন কিছু না। যেমন আমরা কাজ করব কি, ১ম এ আমি যেখানে দোকান বা মার্কেটের স্টলটা নেব, সেখানে দেখব যে মানুষের চলাফেরা বা সমাগম কেমন। এরপরে দেখব যে আসলে এখানে দোকান ভাড়া কেমন। এরপরে এখানে যে মানুষগুলো চলাফেরা করে তাদের কোন পণ্য সম্পর্কে তার ধারণা কি বা তাদের চাহিদা কি। এরপরে আমি যেই দোকান রাখবো সেখানে চুরি বা যেকোনো ক্ষতি বা যেকোনো কিছু হইতে পারে, এর জন্য আমি দোকানে সিসি ক্যামেরা স্থাপন করব। এরপরে আমার যে প্রতিষ্ঠানের যে কর্মচারী রাখবো তাকে অবশ্যই সৎ এবং বিশ্বস্ত হতে হবে। এই যে বিষয়গুলো আছে এইগুলো আসলে কিন্তু আমাদের যারা ব্যবসা করি তাদের কিন্তু প্রত্যেকেরই দরকার আছে। তো তাহলে এগুলো কিন্তু স্বাভাবিক বিষয় এবং আমরা এই অধ্যায়ে নতুন যা শিখেছি এই সম্পর্কে মূলত এখন আলোচনা হবে। তাহলে দেখো কি কি শিখছি আমরা সেইটা এখানে তুলে ধরবো ক নাম্বার দিয়ে। যে প্রথমে লিখতে পারি যে পরিবারের পরোক্ষ আয় বৃদ্ধি, খ পারিবারিক বাজেট তৈরি, গ পরিবারের ব্যয় পরিকল্পনা তৈরি, গ পারিবারিক বাজেট তৈরি, উম পরিবারের ব্যয় পরিকল্পনা তৈরি, চ পারিবারিক বিনিয়োগের সর্বোত্তম ব্যবস্থাপনা, ছ বিভিন্ন বিনিয়োগের মুনাফা ও জ বিনিয়োগের সর্বোত্তম ব্যবস্থাপনা, জ বিভিন্ন বিনিয়োগের মুনাফা ও ঝুঁকি, নিয় পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা তৈরির ধাপসমূহ ইত্যাদি বিষয় মূলত আমরা এই অধ্যায় থেকে শিখতে পারছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে যেহেতু আমরা শেষ পর্যায়ে চলে আসছি, এই অধ্যায়ের এখানেই পরিসমাপ্তি হবে। তোমাদের মাঝে আবার দ্বিতীয় অধ্যায়ের যে পাঠ্য বইয়ের সমস্যা আছে সেইগুলার আবার ধারাবাহিকভাবে তোমাদের সামনে তুলে ধরব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার ভিডিও তোমাদের যাদের কাছে ভালো লাগে তোমরা দয়া করে একটা শেয়ার দিয়ে দিও। কেননা এক একটা শেয়ার, এক একটা কমেন্টস আমার কাছে মনে হয় অনেক মূল্যবান জিনিস, যা তোমাদের আসলে আমার অনুভূতি ব্যক্ত করে প্রকাশ করতে পারতেছি না এই মুহূর্তে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।